যুদ্ধবিরতির মধ্যেও গাজায় একের পর এক ইসরায়েলি হামলা, নিহত 5। পর্যাপ্ত ত্রাণের অভাবে মানবিক বিপর্যয় চরমে, নগদ অর্থ না থাকায় বেড়েছে অস্বাভাবিক মুনাফা বাণিজ্য। ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত 3। ভেনেজুয়েলা উপকূলের কাছে 16,000 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যুদ্ধ বাঁধানোর চেষ্টার অভিযোগ মাদুরোর। খ্রিস্টানদের হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্র নাইজেরিয়া উত্তেজনা, সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের, আবুজা সহিংসতা সমর্থন করে না দাবি প্রেসিডেন্টের। এবং ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে চলন্ত ট্রেনে ভয়াবহ ছুরি হামলা, আহত অন্তত 10, আশঙ্কাজনক অবস্থা 9 জনের। 2 সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ, চলছে তদন্ত। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। তাদের আক্রমণে আরও 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। টানা 5ম দিনের মতো আকাশ ও স্থল হামলায় কেঁপে ওঠে খান ইউনিস ও উত্তর গাজা। অন্যদিকে যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে ইসরায়েল মাত্র 24% সহায়তা ঢুকতে দিয়েছে গাজায়। পরিস্থিতি মানবিক বিপর্যয়ের নতুন স্তরে পৌঁছেছে বলে জানায় গাজার প্রশাসন। এদিকে ব্যাংকে নগদ অর্থ না থাকায় উপত্যকার বাজারে চলছে অস্বাভাবিক মুনাফা বাণিজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি অবশেষে ঠুনকো প্রমাণিত হলো। চুক্তি অমান্য করে 5ম দিনের মতো শনিবার ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন নিহত হন। স্থানীয় সূত্র বলছে, দিনের বেশিরভাগ সময় জুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চলেছে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায়। গাজা সিভিল ডিফেন্স জানায়, ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত 22 জনের মরদেহ উদ্ধার করেন। গাজা সরকার জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গড়ে মাত্র 145টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে, যা চুক্তি অনুযায়ী নির্ধারিত ট্রাকের মাত্র 24%। অক্টোবরের 10 থেকে 31 তারিখ পর্যন্ত মোট 3,203টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে 84টি ডিজেল ও 31টি রান্নার গ্যাস বহন করছিল। গাজা প্রশাসন এই অবরোধকে মানবিক অপরাধ হিসেবে অভিহিত করে। গাজার পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েছে। নাবলুসের দক্ষিণে তাল শহরে 3 ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়। ক্যালকেলিয়ার পূর্বে ফারাতা শহরে জ্বালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি। এদিকে তলকারিম ও হেব্রনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এসব হামলা যুদ্ধবিরতি শর্তের সরাসরি লঙ্ঘন। এদিকে যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট। ব্যাংক খুললেও সেখানে নেই নগদ অর্থ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে 20 থেকে 40% পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে, যার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র। সামান্য অর্থ তুলতেও দিতে হচ্ছে মোটা কমিশন, ফলে মানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে ইরান কোনো দর কষাকষিতে রাজি নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়া ইসরায়েল থেকে ভবিষ্যতে কোনো হামলা হলে এর পরিমাণ ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরানে মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় কিছুটা ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি তেহরানের। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে পারমাণবিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনা চলাকালীন গেল জুন মাসে তেহরানে হামলা চালায় ইসরায়েল। চলমান সংঘাতের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা আলোচনা পুরোপুরি ভেস্তে যায়। এর ফলাফল হিসেবে একদিকে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়, অন্যদিকে তেহরান পুরোদমে তাদের পারমাণবিক কার্যকলাপ পরিচালনা করতে থাকে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থামাবে না তেহরান। এই নিয়ে কোনো সমঝোতা করতে ইচ্ছুক নয় বলে সাফ জানিয়েছেন তিনি। এছাড়া ক্ষেপণাস্ত্র তৈরি নিয়েও কোনো দর কষাকষিতে ইচ্ছুক নয় তেহরান। শুধু তাই নয়, ভবিষ্যতে যদি ইসরায়েল আবারও হামলার পদক্ষেপ নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও মন্তব্য করেন আরাকচি। মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেখানেই পারমাণবিক উপাদান সুরক্ষিত আছে বলেও জানান আরাকচি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দশক পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এই পদক্ষেপকে বিপরীতমুখী ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কর্মসূচিকে দোষারোপ করলেও নিজেই পারমাণবিক পরীক্ষা চালিয়ে নাটক করছে।
ইরান কোনো পশ্চিমা চাপে নত হবে না বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তবে সরাসরি আলোচনায় বসতে না চাইলেও পরোক্ষ আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান। এর আগে একাধিক দফা ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার আয়োজন করেছিল মাস্কট। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভেনেজুয়েলার উপকূলবর্তী এলাকায় 16,000 সদস্যের বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এতে অংশ নিচ্ছে 10,000 সেনা ও 6,000 নাবিক। হোয়াইট হাউসের দাবি, মাদক চোরাচালান প্রতিহতের উদ্দেশ্যেই এই পদক্ষেপ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে যুদ্ধ বাঁধানো, সরকার পরিবর্তন ও তেল সম্পদ লুটের চক্রান্ত চালানো হচ্ছে। মাদক চোরাচালানের অভিযোগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্ক দিন দিন গম্ভীর হচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র এর মধ্যেই ভূমধ্যসাগরে 8টি যুদ্ধজাহাজ, একটি বিশেষ অভিযান জাহাজ এবং একটি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন করেছে। আগামী সপ্তাহেই সেখানে পৌঁছাবে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার। সঙ্গে থাকবে আরও 3টি জাহাজ এবং 4,000 সামরিক কর্মী। পুয়ের্তো রিকোর ঘাঁটিতে মোতায়েন রয়েছে F-35 যুদ্ধবিমানও। মার্কিন প্রশাসনের দাবি, মূলত লাতিন আমেরিকার মাদক কারবার প্রতিহতের উদ্দেশ্যে সেনা মোতায়েন করা হচ্ছে। সেপ্টেম্বর থেকে তারা সন্দেহভাজন মাদক পরিবহনকারী জাহাজে হামলা চালাচ্ছে। যদিও কোনো অভিযান ভেনেজুয়েলার নৌসীমায় হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এত বড় সেনা মোতায়েন কেবল মাদক প্রতিহতে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, একের পর এক পদক্ষেপ নিয়ে দেশটির উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। সরকার পরিবর্তন এবং তেল সম্পদ লুটের জন্য মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি। মাদুরো যুক্তরাষ্ট্রকে কল্পকাহিনী তৈরি ও মিথ্যাচার ছড়ানোর জন্য দায়ী করেছেন। এদিকে ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সিআইএ-কে গোপন তৎপরতা চালানোর অনুমোদন দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই মোতায়েন বড় কোনো সংঘাতের ইঙ্গিত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তানের সঙ্গে সংঘাতের 21 দিন পর তোরখাম সীমান্ত খুলে দিল পাকিস্তান। আটকে পড়া শরণার্থী পারাপারের সিদ্ধান্ত। বৃহস্পতিবার যুদ্ধবিরতি নিয়ে ফের দুপক্ষের বৈঠক। যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছেই। দেশটিতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের হত্যার অভিযোগ এনে আর্থিক ও সামরিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে নাইজেরিয়া সহিংসতা কখনোই সমর্থন করে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টান নাগরিক হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সমর দফতরকে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নেয়ারও নির্দেশ দেন তিনি। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দেশটিতে সব ধরনের সহায়তা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের বার্তার কয়েক ঘণ্টা পর সমর বিভাগ নাইজেরিয়ায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানান মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। খ্রিস্টান হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধেরও আহ্বান জানান তিনি। এদিকে এক বিবৃতিতে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে নাইজেরিয়া সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে দেশটি কখনোই এ ধরনের সহিংসতাকে সমর্থন করে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে চরমপন্থার বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে বলে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে আগামীতেও তা অটুট থাকবে বলেও জানানো হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে 2025 সালে দেশটিতে অন্তত 7,000 খ্রিস্টান নাগরিক হত্যার শিকার হয়েছে। বোকো হারাম সহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এই হত্যাযজ্ঞের পেছনে জড়িত। নাইজেরিয়ায় বহু বছর ধরে চলমান সহিংসতার পেছনে শুধু ধর্মীয় কারণ নয়, সন্ত্রাসবাদ, রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বৈষম্যকেও দায়ী করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরাসরি যাচ্ছে সেখানে। সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন, আপনাদের কথা অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে যে আপনারা তাদের সাথে জোট করছেন, আবার আপনি বলছেন যে ধানেশীষ এবং শাপলাবলীর মধ্যে লড়াই হবে। বিষয়টা আসলে বুঝে আমাদের এই পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের বিএনপির সাথে জোট হবে। আমাদের আহ্বায়ক মহোদয় আজকেও আপনাদের সকালে একটা প্রেস ব্রিফিং ছিল, সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা 300 আসনে প্রার্থী দিব এবং এটাও বলেছি
যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা, বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডারে এনে যে কৃষ্টি কালচার বাংলাদেশে আছে, এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয় এবং আগামীর যে সংসদ হবে সেটাকে একদলীয় অর্থাৎ একটা দল কুক্ষিগত করার জন্য ছোট দলগুলোকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে 2-1টা সিটের নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে পকেটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ থেকে সেগুলোর ফায়ার ব্যাক এসেছে। জনগণ কাউকে নিয়ে ঝাড়ু মিছিল করছে, কাউকে নিয়ে জুতা মিছিল করছে, আবারই শুনতে পেলাম ভোলায় হলো মারামারি হয়েছে। সো এই ধরনের অস্থিতিশীল বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই সুন্দর একটি সবাই সবার প্রতীক নিয়ে নির্বাচন করুক এবং আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে সেখানে শাপলা করলে ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে। জনতার মধ্যে ইতিমধ্যেই শাপলা প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আবারই শাপলার সাথে কলীয় যোগ হচ্ছে। কলি দিয়েছে, আবার আপনি বলছেন শাপলা পুলিশ ফাইট হবে, মানে নিবন্ধন যদি প্রকাশন জারি করে কিংবা বড় বিজ্ঞপ্তি জারি করে কলি দিয়ে আপনারা শাপলা তুলে নিচ্ছেন, এগুলো বলে